স্বাগত জানাচ্ছি ক্রিডেন্স হাউজিং লিমিটেড নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন স্বাস্থ্যকর আবাসন অনুষ্ঠানে। আজ আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। আমাদের আজকের আলোচনার বিষয় স্বাস্থ্যকর আবাসন নিশ্চিত করা যাবে কিভাবে। এই বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এর সাবেক সভাপতি ও গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রধান স্থপতি কাজী গোলাম নাসির এবং আছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ও রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। জনাব কাজী গোলাম নাসির, আপনাকে দিয়ে আগে শুরু করতে চাই। আসলে আবাসন বলতে আমরা যেটা বুঝি মানে চার দেয়ালের একটা ঘর, তাই তো? তো সেখানে আসলে মানে ঘর বা থাকার জায়গাটা স্বাস্থ্যকর মানে সেটি আবার কিভাবে হবে সেটি আগে একটু জানতে চাই। স্বাস্থ্যকর আবাসন, ওকে, স্বাস্থ্য নিয়ে যিনি জড়িত উনি হয়তো বিশদ বলবেন। আমি স্বাস্থ্যটাকে দেখি দুভাবে, একটা হলো শারীরিক, একটা হলো মানসিক। তো এই যে চার দেয়ালের ঘর যেটা বলছি, কাব্য যেটা বলছি, চার দেয়ালের আচ্ছাদন যেটা বলছি, আমার থাকার জায়গা যেটা বলছি, আমার বিকাশের জায়গা যেটা বলছি, এই জায়গাটাতে দুটো ক্ষেত্রেই আসলে আমাদেরকে চিন্তা করতে হয়। একটা হলো নিরোগ একটা স্থান, মানে ওই স্থানটাতে থাকলে আমি রোগাক্রান্ত হব না, আমি অবসাদে ভুগব না, আমি আত্মকেন্দ্রিক হব না, আমি বিকশিত হব, আমার চিন্তা বাড়বে, আমি প্রকৃতিকে দেখব, আমি প্রকৃতির সাথে বেড়ে উঠব, আমি আমাদের যে স্থাপত্যের উপকরণ বলি যে জল, বায়ু, আলো, বাতাস যেটা বলছি চলাচল, এর সাথে চলাচল করব। এইগুলোকে যদি আমি একত্রিতভাবে কোনো একটা স্থানে পেতে পারি, আমি মনে মনে হয়তো বলতে পারি যে আরও অনেক উপকরণ থাকলেও যে আমি একটু স্বাস্থ্যকর একটা জায়গাতে থাকতে পারছি বা একটা স্বাস্থ্যকর আবাসন হচ্ছে। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। আসলে যেহেতু স্বাস্থ্যের বিষয়টা আসলে সেক্ষেত্রে আসলে ডক্টর খলিলুর রহমান আপনার কাছেও একটু জানতে চাই যে মানে স্বাস্থ্য বলতে তো আমরা সাধারণত সব সময় শুনে থাকি যে স্বাস্থ্যকর খাবার খেতে হবে, হাঁটাচলা করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে মানুষের স্বাস্থ্য শরীর সব ভালো থাকবে। কিন্তু আবাসনের সাথে আসলে স্বাস্থ্যের যোগসূত্রটা কোথায়? আচ্ছা, ধন্যবাদ আপনাকে চমৎকার একটা প্রশ্ন করার জন্য। আসলে আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু পেছন ফিরে যেতে চাই। আমাদের সৃষ্টির পর থেকেই আমরা সবাই জানি যে একটা লম্বা সময় মানুষ কিন্তু যাযাবর ছিল। ঘরের ধারণাটাই তার ছিল না। তো একসময় মানুষ যখন আস্তে আস্তে সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে সভ্যতা মানুষকে আস্তে আস্তে মানুষ সভ্যতাকে ধারণ করা শুরু করলো, তখন সে কিন্তু নিজেই অনুভব করলো যে তার একটি নিরাপদ, সুন্দর এবং সুরক্ষিত থাকার একটা ঘর প্রয়োজন, স্থান প্রয়োজন। এবং আস্তে আস্তে মানুষ কিন্তু এই সভ্যতার দিকে এসে এসে এখন আমরা যেটা আমাদের প্রতিদিন দিনান্তের ক্লান্তি শেষে আমরা চাই একটি সুন্দর ঘরে আমাদের জীবনটা, আমাদের সময়টা কাটানোর জন্য। এটা মানুষের প্রবৃত্তিগতভাবে মানুষ চায় যে সে যেই জায়গায় তার আপনজন, প্রিয়জন, স্ত্রী, সন্তানদের সাথে সময় কাটাবে, যেখানে সে তার কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে, তার প্রাকৃতিক কিছু কাজও করবে, সবগুলো যেন একটি সুন্দর, সুরক্ষিতভাবে এবং পরিচ্ছন্নভাবে সে এই কাজগুলো করতে পারে। এটার ক্রমবিকাশের এক পর্যায়ে আমরা এখন যেখানে আছি, আমরা এখন একটি সুরক্ষিত সুন্দর বাসা চাই যেখানে এই কাজগুলো আমরা খুব সুন্দরভাবে করতে পারি। কিন্তু এটা করতে গিয়ে যেটা হয়, আমাদের এক একজনের পছন্দ তো এক এক ধরনের কিছুটা পার্থক্য থাকেই। কিন্তু যেটাকে আমরা বলি, আমাদের নাসির সাহেব সেটা আরও ভালো বলতে পারবেন, যে এই ঘরের যে বেসিক রিকোয়ারমেন্ট, আমাদের যে একেবারে বটম লাইন যে রিকোয়ারমেন্ট, সেটিকে আমাদের পেতে হলে আমাদের বৈজ্ঞানিকভাবে এই স্থাপত্য শৈলীর দ্বারস্থ হতে হবে। আর স্থাপত্য শৈলীর দ্বারস্থ হওয়ার জন্য আমাদের যেই প্রয়োজন, আমরা যেটা চাই যেন এমন একটি ঘর, যে ঘরে আলো খেলা করবে, বাতাস খেলা করবে,
এবং সূর্যের তাপ যখন আমার প্রয়োজন তখন আমি সেই সূর্যের তাপ যেন পাই, আবার যখন সূর্যের তাপ খুব বেশি আমার প্রয়োজন নাই তখন যেন আমি সেই তাপ থেকে নিজেকে বাঁচাতে পারি। এই বেসিক কয়েকটা জিনিস আমাকে যেন ওই ঘরটা আমাকে দিতে পারে, আমাদের চাওয়ার সেটাই। আর তার সাথে সাথে আমাদের বাংলাদেশ যেহেতু একটি টেম্পারেট জোনের মধ্যে আছে, বিভিন্ন দেশে কিছু বেসিক ওয়েদারের কারণে বাসার দেখবেন যে ধরনটা ভিন্ন। সাধারণত ভিন্ন। আমাদের দেশ টেম্পারেট জোনে হওয়ার কারণে আমাদের যে সংক্রামক রোগগুলো এগুলো তো আমাদের প্রায় দেখা যায় প্রতি বছরই আমাদের কারণে এই যে মানে একটা আবাসনের কারণে কি ধরনের রোগ হয় সাধারণত সেই বিষয়টা নিয়ে আপনার কাছে একটু শুনবো। তার আগে আবারও একটু জনাব গোলাম নাসির আপনার কাছে একটু আসতে চাই যে আমাদের দেশে আমরা তো সাধারণত দেখি বেশিরভাগ মানুষই যখন নতুন একটা বাড়ি তৈরি করতে চায় সেটি আসলে প্রাতিষ্ঠানিকভাবে যেগুলো হয় অর্থাৎ ডেভেলপার কোম্পানি দিয়ে যেগুলো হয় বা সরকার যেগুলো করে সেটির ক্ষেত্রে হয়তো ভিন্ন, কিন্তু এখনও তো একটা বৃহৎ অংশের মানুষ নিজেই আসলে এই আবাসন তৈরির কাজটি করেন। সেই ক্ষেত্রে আমরা দেখি খুব বেশি আসলে আর্কিটেক্ট বা যারা আপনারা স্থপতি হিসেবে কাজ করেন তাদের কাছে খুব বেশি যোগাযোগটা আমরা দেখি না। বেশিরভাগ ক্ষেত্রেই এই আবাসনের ডিজাইনটা করেন একজন ইঞ্জিনিয়ার এবং তারও বেশিরভাগ ক্ষেত্রে আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এবং সেটি যখন তৈরি হয়ে যায় তখন আমরা দেখি পুরো কাজটা করে আসলে ওই যে মিস্ত্রি, তাই না? খুব বেশি এখানে দক্ষ শিক্ষিত বা জ্ঞানী গুণী মানুষের আসলে অংশগ্রহণ আমরা খুব একটা দেখি না। এটাই তো বাস্তবতা নাকি? হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষিতে এখন এটাই বাস্তবতা। কারণ হলো যে যিনি বাড়ি নির্মাণ করেন তার নিজের জন্য তার একটা ব্যক্তি স্বাধীনতা থাকে তো, এবং সকল লোকের একটা আজন্ম লালিত স্বপ্ন থাকে যে আমার বাড়িটা এরকম হবে। এখন আমরা সবাই কবি, সবাই শিল্পী, সবাই আমরা বক্তা, সবাই আমরা ওনার প্রফেশন, প্রয়োজন হলে ওষুধ খেয়ে ফেলি, জিজ্ঞেসও করি না যে এটার সাইড এফেক্ট কী। বিষয়টা হলো যে সবাই সব কিছু করতে চায়, করতেও পারে, কিন্তু করার ক্ষেত্রে যে কতগুলো নিয়মকানুন আছে সেই জায়গাগুলিতে যদি ব্যত্যয় ঘটে তখনই প্রবলেমটা হয়। পৃথিবীর অনেক দেশ আছে, সেই দেশে আবাসনের জন্য তার নিজের থাকার বাড়ির জন্য কারো দ্বারস্থ হতে হয় না। উনি নিজে যদি ডিজাইন করেন এবং নিজে যদি বেসিক কোডগুলো মেনে চলতে পারেন তাহলে পরে সরকার ওই বাড়িগুলোর অনুমোদন দিয়ে দেয়। আমাদের ক্ষেত্রে হলো বাংলাদেশে 18 কোটি লোক, স্থপতির সংখ্যা এখন বাংলাদেশে প্র্যাকটিস করতেছে হয়তো 5,000 থেকে 6,000 7,000, জনসংখ্যার সাথে সংখ্যা মিলালে মিলবে না। বড় শহর কেন্দ্রিক এ পেশা, সুতরাং এখানের পরের যেই ধাপ সেই পরের ধাপে জমির মালিক এবং স্থপতি এর অন্তর্বর্তী যারা এই প্রফেশনের সাথে সম্পৃক্ত বা কিছুটা জানেন ন্যাচারালি তার দ্বারস্থই হন। এটা অনেকটা এরকম যে যিনি ডাক্তারের কাছে যেতে পারছেন না উনি ওষুধ কেনার আগে কিন্তু দোকানে গিয়ে কম্পাউন্ডার অথবা দোকানে যারা ওষুধ বিক্রি করেন তাদেরকে কিন্তু রোগের কথাটা বলেন যে ভাই এই ভুগতেছি কী খাবো। এই সময়ের এটার প্রেক্ষিতে একটা সময়ে আমরা শুনেছিলাম, উনি আরও ভালো বলতে পারবেন, যে প্যারামেডিক ডক্টর নিয়ে কাজ করা হয়েছিল যে প্রত্যন্ত অঞ্চলে যেন একজন প্রশিক্ষিত পান। তো যারা এই কাজগুলো করতেছেন তারাও যদি আসলে সত্যিকার অর্থে প্রশিক্ষিত হয়ে যেতেন তাইলে ওই ছোট একটা 1তলা বাড়ি 1.5তলা বাড়ি টিনের ঘর এইগুলোর জন্য পুরোপুরি একজন স্থপতির উপরে যে নির্ভর করতে হবে এটা লাগতো না। একেবারে ন্যূনতম যেটা, কারণ যেই গাইডলাইনটা গাইডলাইনটা ন্যূনতম সেটা আমরা বলি যে এটা এই প্রবাদ তো সবাই ছোটবেলা থেকে খনার বচন আমরা শুনে আসছি যে দক্ষিণের ঘর রাজা, উত্তর তার প্রজা, পূবের ঘরের শত্রু নাই, পশ্চিমের ঘরের মুখে চাই। কোত্থেকে আসছে আসলে? বাংলাদেশের কনটেক্সটে তো বাতাস আসে দক্ষিণ থেকে, দক্ষিণ পূর্ব থেকে। সূর্যের আলোটা যতক্ষণ পর্যন্ত দুপুর হয় আমরা মেনে নেই, উনি যেটা বলতেছিলেন সেই তাপীয় আরাম, সেই আরামটা আমরা নেই। তারপরে যখন সূর্যের তেজটা বাড়ে তখনই জানালার পর্দাটা টেনে দিই। তাহলে আমি যেই জায়গাটায় সারাদিন থাকছি না সেই জায়গাটায় যদি সূর্যের আলো পড়েও কিচ্ছু আসে যায় না, কিন্তু আমি যেই জায়গাটায় সারাদিন থাকবো সেই জায়গাটায় যদি তাপীয় আরাম না হয় তখনই প্রবলেম। ওই যে জায়গাটাকে যদি টেক কেয়ার করে কোনো ব্যক্তি তার গ্রামের বাড়িতে বাড়ি বানালো,
খুবই ভালোভাবে বানাতো। আমরা যদি আমাদের পুরনো আমলের একদম দাদার বাড়ি দেখি, ওই সময়কালে কিন্তু এই উত্তর দক্ষিণমুখী বাড়ি হতো। এই যে জরুরি মানে কেন এই বিষয়গুলোকে মাথায় রেখেই আসলে একটা আবাসন করা জরুরি, এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম WHO-র যে স্থানীয় প্রতিনিধি। আমরা সেটি একটু শুনে নিতে চাই, আমাদের সহকর্মীকে বলবো যদি কেন আসলে আবাসন, এই স্বাস্থ্যকর আবাসন জরুরি সেটি একটু জানতে চাই আমরা। স্বাস্থ্যকর আবাসন মানুষের জন্য খুবই জরুরি। এটা শুধুমাত্র আশ্রয় নয়, এটা হচ্ছে এমন একটা পরিবেশ যেখানে মানুষ নিরাপদে, আরামে এবং মর্যাদার সাথে বসবাস করতে পারে। এটা তার শারীরিক, মানসিক এবং সামাজিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এটার অভাবে যেটা হচ্ছে যে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের রোগ জীবাণু সৃষ্টি হচ্ছে, যেমন মশাবাহিত রোগ, ডায়রিয়ার প্রকোপ এবং শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ দেখা যায় এগুলোর কারণে। এবং শিশুদের যেই মানসিক বিকাশ এবং তাদের সঠিক বৃদ্ধি, এটাও কিন্তু অনেকখানি ডিপেন্ড করে আমার স্বাস্থ্যকর আবাসনের উপরে। সো এবং হচ্ছে আমাদের এখন যে প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের কারণে যে ঝুঁকি, সেটাও কিন্তু স্বাস্থ্যকর আবাসনে যদি থাকে তাহলে সেটা আমাকে সুরক্ষা দিচ্ছে। সো স্বাস্থ্যকর আবাসনের মাধ্যমে শুধুমাত্র আমরা যে শারীরিক ভাবে সুস্থ থাকছি সেটা না, এটা আমাদের স্বাস্থ্যের যেই কস্টটা সেটা কমাচ্ছে, আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি করছে এবং আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করছে এবং সর্বোপরি আমাদের সামাজিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য একটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিশ্চয়ই। এই যে আমরা যে কথাগুলো শুনছিলাম, জনাব খলিলুর রহমান, আপনার কাছে একটু আসতে চাই, মানে অসুখ বিসুখের কথা বলা হচ্ছে, এই অস্বাস্থ্যকর বা অবৈজ্ঞানিক যে আবাস স্থল, সেটির কারণে আসলে কি ধরনের রোগ হওয়ার ঝুঁকি তৈরি হয়? জি, ধন্যবাদ। আসলে উনি যেটা বললেন সেই কথার সূত্র ধরেই বলছি আমরা, যে আমাদের দেশে প্রতি বছরই আমরা কেউ না কেউ সর্দি, কাশি, জ্বর এতে ভুগি। তো এইগুলার যদি আমার কাছ থেকে যদি আপনি জানতে চান, তাহলে আমি বলবো এগুলার একটা বড় কারণ হচ্ছে উনি যেটা বললেন যে হয় বায়ুবাহিত কিছু জীবাণু দিয়ে আমাদের এই অসুস্থতাগুলো তৈরি হয়, অথবা পানিবাহিত জীবাণু দিয়ে। এই রাস্তা কিন্তু দুটোই। এখন এই পানি এবং বায়ু আমাদের তো আবশ্যিক প্রয়োজনীয় একটা জিনিস, এবং আমরা প্রতিনিয়তই যেখানে থাকি, যেই ঘরে থাকি, যেই বাসায় থাকি, এই দুটো আমাদের ব্যবহার করতেই হচ্ছে। তো আমাকে এই সর্দি, কাশি, জ্বর বা আমরা অনেক সময় আরও যদি মেডিকেল টার্মে বলে নিউমোনিয়া আমরা শুনি, প্রায়ই শোনা যায় যে মুখে নিউমোনিয়া হয়েছে, নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এগুলো কিন্তু হয় এই বায়ুবাহিত এবং পানিবাহিত এই জীবাণুগুলোর মাধ্যমেই। তো সেই ক্ষেত্রে আমি বাসায় যে সময়টা থাকছি, সেই সময়ে আমি যেই ঘরে থাকছি, সেই ঘরে যে বাতাসটা আমি নিচ্ছি, সেই বাতাসটা কি শুদ্ধ কিনা সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং যে কথাটা আমি বলবো, অবশ্যই নাসির সাহেব আছেন এখানে, যে আমাদের কিন্তু ওই কনসেপ্ট এখন এই যে WHO কিন্তু 2018 সালে তারা একটি গাইডলাইন, অনেক বেশ মানে সমৃদ্ধ একটা গাইডলাইন প্রণয়ন করেছে সারা পৃথিবীর জন্যই, বসবাসের জন্য স্বাস্থ্যসম্মত আবাসের জন্য কিছু গাইডলাইন তৈরি করেছে। চলুন আমরা এই গাইডলাইনটি আসলে শুনে আসি। আমাদের কাছে সেই গাইডলাইনটি আছে, আমরা জানতে চাই যদি আমাদের সহকর্মী, মানে এই যে বা বিশ্ব স্বাস্থ্যের যে গাইডলাইনটা, সেটা আমরা একটু শুনতে চাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ ব্যাপারে হাউজিং এবং হচ্ছে হেলথ গাইডলাইন বলে একটা গাইডলাইন রয়েছে। একটা স্বাস্থ্যকর আবাসন প্রথমেই হচ্ছে স্ট্রাকচারালি সেফ এবং সাউন্ড হতে হবে। বলা হয়েছে যে অতিরিক্ত ক্রাউডেড যেন না হয়, পরিবারের আকার অনুযায়ী ফ্লোর এরিয়া হতে হবে। এতে করে হচ্ছে মানসিক স্বাস্থ্য, মানসিক চাপটা কমবে এবং হচ্ছে সংক্রমণ রোগের ঝুঁকি কমে যাবে। ইনডোর এয়ার কোয়ালিটির কথা বলা হয়েছে, যেখানে মানে রান্নাঘরে আমরা করার ক্ষেত্রে আমরা যেন উন্নত জ্বালানি ব্যবহার করি। এরপরে বলা হয়েছে যে টেম্পারেচার এবং থার্মাল কন্ট্রোলের বিষয়ে, যেমন গরমের দিনে যেন অতিরিক্ত তাপের থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা যেমন প্রাকৃতিক বাতাস, গাছপালা এবং ছাদে ইনসুলেশনের ব্যবস্থা করতে পারি। দেন সেফটি সিকিউরিটির কথা বলা হয়েছে, যে বিশেষ করে সিঁড়ি, বারান্দা, রান্নাঘর এগুলোতে অগ্নিকাণ্ড অথবা
কোনো কারণে পড়ে গিয়ে কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে। সেক্ষেত্রে বৃদ্ধ, শিশু, প্রতিবন্ধী অথবা যারা হুইল চেয়ার ব্যবহার করেন তাদের জন্য আমাদের ডিজাইনটা আসলে তাদের উপযোগী করে তৈরি করার কথা বলা হয়েছে। ওই বাসস্থান যেন মশা, মাছি এইগুলো থেকে নিরাপদে থাকতে পারে। আমার আশপাশ পরিষ্কার রাখা, দেন হচ্ছে পানি জমে না থাকা, এইগুলোর ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। এছাড়াও যেই নয়েজ এবং হচ্ছে এয়ার পলিউশন এগুলোও কনসিডার করার কথা বলা হয়েছে। এই যে নির্দেশনাগুলো, জনাব গোলাম নাসির, আপনার কাছে জানতে চাই যে আমাদের যে আমরা যে বাড়িগুলো তৈরি হতে দেখছি প্রতিনিয়ত আমাদের চোখের সামনে, কতগুলো বাড়ি আসলে এই ধরনের নির্দেশনাগুলো নেওয়া মানে নির্দেশনাগুলো মেনে হয় সেই বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই। কিন্তু তার আগে একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতির পর আপনার কাছে এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই জানবো। দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্যকর আবাসন। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত জানাচ্ছি ক্রিডেন্স হাউজিং নিবেদিত স্বাস্থ্যকর আবাসন অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় স্বাস্থ্যকর আবাসন নিশ্চিত করা যাবে কিভাবে, এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। জনাব কাজী গোলাম নাসির, বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে জানতে চেয়েছি, মানে এই যে স্বাস্থ্যকর আবাসনের কথা বলা হচ্ছে, আমাদের চারপাশে যে বাড়িগুলো দেখি খুব বেশি তো আসলে সেই ধরনের নির্দেশনা মেনে নিশ্চয়ই হয় না। একটু জানতে চাই আপনার কাছে। একটা সময়কালে জনসংখ্যা যখন কম ছিল এবং আবাসন তৈরির জমির যখন অপর্যাপ্ততা ছিল না, সেরকম সময়ে যে উপকরণ দিয়ে বাড়ি তৈরি হতো না কেন, আপনি কিন্তু বাড়িগুলোকে রোদে, বায়ুতে ঝলমলে বাড়ি দেখতেন। বাড়ির চারদিকে খোলা উঠান, বাগান, ইভেন এই যে অ্যাড আমরা দেখছি স্বাস্থ্যকর আবাসনের, বাচ্চা দোলনায় দুলছে, এরকমেরই একটা পরিবেশ ছিল। তো দেশের তো জমির পরিমাণ লিমিটেড, সেখানে কৃষির জমি আছে, কৃষি হয় না এরকম জমি আছে, জঙ্গল আছে, নদী আছে। এগুলো বাদ দিলে আবাসনের যে জমিটুকু সেইগুলো তো কমে গেছে ক্রমান্বয়ে। কমে যাওয়ার ফলে জনসংখ্যা বেড়ে গেছে, চাপ বেড়ে গিয়েছে, যার ফলে আপনি যদি একদম ডিজাইনের পরিমিতিবোধ থাকা পুরনো আমলের বাড়িগুলো দেখেন, তাহলে দেখবেন যে ভেন্টিলেশন, ক্রস ভেন্টিলেশন হচ্ছে। আপনি যদি এখনকার বিষয়ে আসেন, তখন দেখবেন যে ভেন্টিলেশনের আর একটা মাত্রায় আমরা চলে গিয়েছি। আমরা বলছি যে ভেন্টিলেশনের ধরন দুটো, কমফোর্ট ভেন্টিলেশন অ্যান্ড হেলথ ভেন্টিলেশন। কমফোর্টটাকে আমরা ভুলে গিয়েছি, আর্টিফিশিয়াল সাপোর্টে আমরা কমফোর্ট আনতে চাচ্ছি এবং পরিবেশকে আরও 12টা বাজাচ্ছি। আমরা শুধু টেক কেয়ার করতেছি হেলথ ভেন্টিলেশনের বিষয়টা, যে 24 ঘন্টায় যে কার্বন মনোক্সাইড ঘরে জমে, এইটাকে বের করা যায় কিভাবে। এই বের করার ক্ষেত্রে আপনি একটু আগে যখন আলোচনায় আসছিল যে স্বাস্থ্যসম্মত এবং সম্মত নয়, এই জায়গাটায় এখনকার যে ঘরবাড়িগুলো আপনি দেখবেন যে যেই বাড়িগুলোর সাথে পেশাজীবীরা সরাসরি জড়িত এবং নিবিড়ভাবে জড়িত, সেই বাড়িগুলো যত ছোট জায়গাতেই হোক না কেন, যতটুকু স্পেসই অ্যালোকেশন হোক না কেন, সেইগুলো নিয়ে ওই বাড়ির অভ্যন্তরে যিনি থাকেন তার স্বাস্থ্য চিন্তাটা এবং কমফোর্ট চিন্তাটা, শারীরিক এবং মানসিক দুটোই টেক কেয়ার করা হচ্ছে। একটা ছোট উদাহরণ দিয়ে যদি বলি যে বাংলাদেশের সকল প্রান্ত দক্ষিণমুখী না, উত্তর আছে, পূর্ব আছে, পশ্চিম আছে। এক সময়ে খোলা মাঠে এটা ইম্যাটেরিয়াল ছিল, কোনমুখী বাড়ি কোনো সমস্যা ছিল না, বাতাস সামনে দিয়ে না ঢুকলে পেছন দিয়ে ঢুকতো। এখন চারদিকে যখন একের পর এক বাড়ি উঠতেছে, তখন আমাদের খুঁজতে হচ্ছে যে বায়ু চলাচল করছে যে সেটার মাইক্রো ক্লাইমেটের জায়গাটা, কোন ফোকর দিয়ে বাতাস ঢুকতেছে, আমাদেরকে পর্যবেক্ষণ করতে হচ্ছে পার্টিকুলার সাইটে গিয়ে ওর চতুর্পাশের পরিবেশ কী, সেইটা দেখে চিন্তা করতে হচ্ছে কোন জায়গা থেকে বাতাসটাকে ঘরের ভিতরে টান দিলে পরে আপনার বেডরুমের এয়ার চেঞ্জটা হবে, কতটুকু সরিয়ে দিতে পারলে পরে ডে লাইটটা টয়লেটের ফ্লোরে খেলা করবে। এই যে জায়গাটা, এই জায়গাটা একটা অঙ্ক আসলে। মানে আপনি যখন বলছিলেন, আমি দুটো দৃশ্য আমার চোখের সামনে ভাসছিল। প্রথমে যেটি বলছে যে ওই যে আগের দিনের বাড়ির কথা বলছেন, ধানমন্ডি, গুলশান এলাকায়, দুই রকম বাড়ি, গুলশান এলাকায় এখনো কিছু কিছু বাড়ি এরকম দেখা যায় যে চারপাশটা বেশ খোলামেলা, হয়তো দোতলা একটা বাড়ি,
এবং এই ধরনের বাড়িগুলোর বেশিরভাগগুলোতেই এখন আসলে কেউ থাকে না। তো সেটি একটি বাস্তবতা। এবং আরেকটি বিষয় যখন বলছিলেন এই যে হাওয়াটা কোন দিক দিয়ে খেলা করে, তাই না, কোন হাওয়াটা আমরা ঢুকাচ্ছি। আপনি যদি একেবারে আজকে এই মুহূর্তেই যদি যান, যেমন ধরি যে প্রগতি সরণির এই সড়ক দিয়ে বাড়িধারা যে ব্লকের এই আশপাশে ডিপ্লোম্যাটিক জোন, ওখানে দেখবেন যে একেবারে প্রকাশ্যে খোলা জায়গার মধ্যে আবর্জনার স্তূপ হয়ে আছে। তো এই বাতাস যদি আসলে ঘরে ঢোকে তার ফলাফল কি হবে? ব্যাপারটা হলো আসলে যে আমরা যারা বসবাস করি দেশের সকল নাগরিকদের একটা নাগরিক বোধ দরকার। আসলে বোধ দরকার এই জন্য বলতেছি যে আমি যা পরিবেশকে দিচ্ছি আমার প্রতিবেশীরা সেখান থেকে সেটাই নিচ্ছে। আমি একটু আগে যে বললাম যে তাপীয় আরামের জন্য একটা সময় বাংলাদেশে ফ্যান লাগতো না। ক্লাইমেট চেঞ্জের রেজাল্ট শুরু হলো, ফ্যান আসলো। তারপরে রেজাল্ট শুরু হলো যে শীতাতপ নিয়ন্ত্রণ আসলো। যত বেশি শীতাতপ নিয়ন্ত্রণ, চার দেয়ালের ভিতরে আমি তত আরাম এবং বাহির তত খারাপ। ওই যে ওয়েস্ট, উনি যে বললেন একটু আগে নিরোগের কথা, ওই ওয়েস্ট ম্যানেজমেন্ট হলো এখনকার সময়কালের সবচেয়ে দুরূহ একটা প্রতিবন্ধকতা। এই ম্যানেজমেন্ট যদি করতে না পারি তাহলে যত ঝাঁ চকচকে বাড়ি করি না কেন, ওই যে বায়ুবাহিত এবং পানিবাহিত এই দুইটা রোগের আধার শরীরে হবেই। নিশ্চয়ই। এই প্রসঙ্গে একটু জনাব খলিলুর রহমান আপনার কাছে জানতে চাই, মানে ওই যে কথায় শেষ করলাম যে বাড়িধারা আমরা জানি যে একেবারে খুবই অত্যাধুনিক এলাকা বা নাগরিক সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয় যে খুব আকর্ষণীয় জায়গা, সেখানে সবাই থাকতে চান, কিন্তু তার ঠিক পাশেই খোলা সড়কে, আমি জানি না আপনি এই মানে দুর্বিষহ অভিজ্ঞতা কখনো হয়েছে কিনা, তো এই যে মানে আবর্জনার স্তূপের যে বাতাস, এটি যদি আসলে ঘরে চলে আসে সেখান থেকে কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হওয়ার ভয় থাকে? হ্যাঁ, অবশ্যই আপনি একে যথার্থই বলেছেন। আসলে আমি যদি বলি, আপনি সেই বাড়িধারা একটা স্পেসিফিক ক্লাস্টার এরিয়াতে খুব সুন্দর সুন্দর বাড়ি, প্রচুর আলো বাতাস খেলা করছে, কিন্তু ওই যে আপনি যেটা বললেন পাশেই এরকম একটা অস্বাস্থ্যকর পরিবেশ থেকে বাতাসগুলো কিন্তু আসছে, সেই বাতাস কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না। কাজে আমি যেটা বলছি, মানে আমাদের মেডিকেল পার্সপেক্টিভে শুধুমাত্র একজন আর্কিটেক্ট একটি স্বাস্থ্য বান্ধব আবাসন দিয়ে আমার স্বাস্থ্য সুরক্ষা করতে পারবে না। এটা সমন্বিত একটা পরিকল্পনা দরকার। সেই সমন্বিত পরিকল্পনার জন্য আমার শারীরিক, মানসিক এবং মনোজাগতিক তিনটা জিনিস আমাকে খেয়াল করতে হবে, এবং তিনটা জিনিস আমি যখন আমার কমফোর্টের মধ্যে আনতে পারবো তখনই আমি এই বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকতে পারবো। আপনি একটা জিনিস খেয়াল করেন যে একজন আর্কিটেক্ট হয়তো সুন্দর ডিজাইন করে বাড়ি করেছে এবং সেই বাড়িটার চারদিকে আলো বাতাসও যথেষ্ট আসছে, আপনার মনে হচ্ছে যে ফাইন, এটা তো একটা স্বাস্থ্যসম্মত এখানে যা থাকে সে মানে খুব শান্তিতে ঘুমায়, খুব শান্তিতে ঘুমায়। কিন্তু এমন যদি হয় আপনার ঠিক উপরের ফ্লোরে যে যিনি থাকেন উনি ডাইনিং টেবিলের চারপাশে যে চেয়ারগুলো থাকে, খাওয়া দাওয়ার সময় চেয়ারগুলো টানছেন আবার ঢুকাচ্ছেন, আপনার কিন্তু ঘুম আর সম্ভব না। মানে নাগরিক জীবনে আমরা যারা থাকি মাঝে মাঝে এরকম ভুতরে না, এটা আমাদের শিকার হই আমরা, আমাদের অভ্যাস। তো আমাকে সেই জায়গাটাও দেখতে হবে যে আমি যে আমার পাশে যে প্রতিবেশী তার আমার কোনো কাজের কারণে তার ক্ষতি হচ্ছে কিনা এটাও আমাকে খেয়াল রাখতে হবে। যেমন এই প্রসঙ্গে একটা চমৎকার উদাহরণ বলি, আমার নিজের অভিজ্ঞতা। আমি যখন জাপানে একটা পরিচিত একজনের বাসায় গেলাম, তো ওনার ডাইনিং টেবিলের নিচে একটা কার্পেট এবং বেশ টেবিলের বাইরেও এক্সটেন্ড করা। তো আমার কাছে একটু অবাকই লাগলো যে আমি তো এটা তো আমাদের দেশে দেখি নাই, ডাইনিং টেবিলের নিচে কার্পেট। হ্যাঁ, তো আমি তাকে বলার পরে তখন সে বলল যে এই যে আমরা খাওয়ার সময় চেয়ারটা তো আমাদের টানতেই হয়, একটু আবার ঢুকাতে হয়, তো এই আওয়াজটা যাতে না হয়, নিচের ফ্লোরে যে আছেন উনি যাতে ডিস্টার্ব না হন সেই কারণে এই ব্যবস্থা, এবং এটা মোটামুটি ওদের দেশে কমন একটা নিশ্চয়ই মানে প্র্যাকটিস। তো এই জিনিসটা আমি যে বললাম যে সমন্বিত, আমাকে শুধু এই স্বাস্থ্য ঝুঁকি যেটা শারীরিক স্বাস্থ্য সেটার দিকে তাকালে হবে না, আমাকে এবং সুন্দর অবকাঠামো তৈরি করলেই হবে না, সেটার সাথে সাথে সুন্দর নাগরিক ব্যবহার এবং দায়িত্বশীলতাও। আর আপনি যেটা বললেন একেবারে মানে আমাদের প্র্যাকটিক্যাল যে বললেন যে
সামনেই একটা ডাস্টবিন, ওপেন ডাস্টবিন, সেখানে ময়লার স্তূপ এবং সেখানে কাক আসতেছে, বিভিন্ন বিড়াল কুকুর আসতেছে, এইরকম একটা পরিবেশ যদি ওই জায়গায় থাকে, আমি তো স্বাস্থ্য মেনটেন করতে পারবো না। কাজে সেখানে সরকার, সিটি কর্পোরেশন, স্থানীয় জনপ্রতিনিধি প্রত্যেকের দায় আছে। নিশ্চয়ই। আরেকটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। গোলাম নাসির, আপনাকে একটা প্রশ্ন রেখেই যেতে চাই। তার মানে একজন বাড়ির মালিক যদি নিজের মতো করে আসলে সব নাগরিক সুযোগ সুবিধা বা স্থাপত্যের কৌশল ব্যবহার করেও একটা সুন্দর বাসযোগ্য ভবন তৈরি করে, সেই ভবনটাও আসলে স্বাস্থ্যকর হবে না যদি না পুরো শহরের আবহাওয়া বা শহরের পরিবেশ সুন্দর না হয়। সেরকমই নিশ্চয়ই বিষয়টা, কিন্তু সেই শহরের সুন্দর পরিবেশ নিশ্চিত করার দায়টা আসলে কার, সে বিষয়ে আপনার কাছে একটু শুনতে চাই, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্যকর আবাসন অনুষ্ঠান। এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার জানাচ্ছি ক্রিসেন্ট হাউজিং লিমিটেড নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন স্বাস্থ্যকর আবাসন অনুষ্ঠানে। বিরতির আগে আমরা যেমন কথা বলছিলাম, জনাব কাজী গোলাম নাসির, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে একটা সুন্দর বাড়ি সব ধরনের সুযোগ সুবিধা রেখে করে ফেললেই তো হলো না, তার আশপাশের পরিবেশটাও জরুরি। তো সেই জায়গায় আসলে দায়টা কার, আমরা আপনার কাছে এই উত্তরটা শুনতে চাই, কিন্তু তার আগে আমাদের সঙ্গে নার্গিস আক্তার, যিনি WHO যুক্ত হয়েছিলেন, তার কিছু পরামর্শ ছিল, আমরা সেটা একটু শুনে নিতে চাই। গ্রামে নিরাপদ পানি, স্যানিটেশন, এই বিষয়টাকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে কিভাবে প্রতিটা ঘরে বা প্রতিটা বাসায় স্বাস্থ্যকর টয়লেট এবং হাত ধোয়ার ব্যবস্থা, এই জিনিসগুলোকে কিভাবে আমরা নিশ্চিত করতে পারি, অথবা যে স্বল্প আয়ের মানুষজন আছে তাদের মধ্যে এই জিনিসগুলোকে কিভাবে তাদের জন্য এই ব্যবস্থাটা রাখতে পারি, সেই দিকে আমাদেরকে আসলে নজর দিতে হবে বা খেয়াল রাখতে হবে। আমাদের আশেপাশে রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে শব্দ দূষণ এবং বায়ু দূষণ, আমরা প্রতিনিয়ত এটা শিকার হচ্ছি। তো সেই জায়গাতে যদি আমরা নিজেরা সচেতন হই, তাহলে এই যে জায়গাগুলোতে আমরা কিন্তু আমাদের পরিবেশটাকে উন্নত করতে পারবো, এবং সেটা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অনেক বড় একটা ভূমিকা রাখবে। বাংলাদেশে অলরেডি আমাদের বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, ন্যাশনাল হাউজিং পলিসি আছে, যেগুলো আমাদের WHO গাইডলাইনের সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ, কিন্তু এটা বাস্তবায়নের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও আছে। যেমন হচ্ছে যে এটা আসলে সঠিকভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না, অথবা সবার জন্য সাশ্রয়ী করা যাচ্ছে না, এবং স্বল্প আয়ের মানুষগুলোর কাছে পৌঁছানো যাচ্ছে না। তো এই জিনিসগুলো যদি আমরা ওভারকাম করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা একটা স্বাস্থ্যকর আবাসন আমাদের ফিউচার জেনারেশনকে আমরা ওইভাবে দিতে পারবো। নিশ্চয়ই, মানে এই কথার সূত্র ধরেই আপনার কাছে জানতে চাই যে স্বাস্থ্যকর আবাসনের জন্য শুধু আমি নিজে যে বাড়িটা করছি সেটি দক্ষিণিয়া জানালা হতে হবে, সেটি সুন্দর ঝকঝকে মার্বেল টাইলস দিয়ে হতে হবে, সেটি তো জরুরি নয়, এর সঙ্গে এর পারিপার্শ্বিক পরিবেশও নিশ্চিত করা জরুরি। সেই দায়টা আসলে আমি ওনার কথার সূত্র ধরেই বলি যে আমরা প্রফেশনাল যারা কাজ করি, আমাদের একটা বিল্ডিং কোড আছে যে এটা আমাকে মানতে হবে, সেটা শারীরিক স্বাস্থ্যের জন্য, মানসিক স্বাস্থ্যের জন্য এবং হলো নিরাপত্তার জন্য, নিরাপদ বাড়ি তৈরির জন্য, সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। তো এই জায়গাটা এবং প্লাস কিছু বিধিমালা আছে ক্ষেত্র বিশেষে শহর অনুযায়ী, সেই বিধিমালা মানতে হচ্ছে, এটা হলো আইনের একটা দিক। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের উনি বললেন যে যেই জায়গাগুলো ওনারা বলছেন সেগুলো বিল্ডিং কোডের সাথে আসলে মিলে, খুব সত্যির মাঝেও কিছু কিছু দুর্ভাগ্য থাকে, সেখান থেকে তারপর আমি দায় আসি। সেটা হলো যে বিল্ডিং কোড 1996-এর দিকে প্রথমে পেলাম, তার আগেই তৈরি হয়েছিল, কিন্তু 3-4 বছর পরে মোটামুটি বলা হলো যে এটা মানো, কেউ মানলাম না। দ্বিতীয়টা আসলো 2020 সালে, অনেক দিন কাজ করে বলা হলো এটা মানতে হবে। যারা একটু সচেতন সেটা পৃষ্ঠা উল্টাই এবং সেটা মানার চেষ্টা করি। সমস্যাটা হলো যে এই কোডকে লালন পালন করবেন, এই কোডের জন্য একটা অথরিটি তৈরি করার কথা ছিল, রেগুলেশন অথরিটি। 5 জন মাত্র লোক ছিল, 3 জন প্রফেশনাল, একজন আর্কিটেক্ট, একজন ইঞ্জিনিয়ার, একজন প্ল্যানার, একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন প্রশাসনের লোক।
এই 5 জন মিলে একটা কমিটি হওয়ার কথা ছিল, যিনি রেগুলেটরি কমিটি হিসাবে, যার কাছে আমরা সবাই দায়বদ্ধ থাকব, বিচারের জন্যও থাকব, ভুল কাজ করার জন্য থাকব, লাইসেন্সিং অথরিটির জন্য থাকব। 2020 থেকে 2025 5টি বছর এই কমিটিটা হয় নাই। 5 জন লোকের 3 জন লোকরে প্রফেশনাল ইনস্টিটিউটের কাছে চাইলেই 3টা নাম দিত, আর 2 জন সরকার নিয়ে নিত। এই 5 জনকে যদি আমি নিতে না পারি 5 বছরে, আপনি যতই আমাকে বলবেন যে তুমি কেন মানছো না কোড, আমি কোড আমাকে যে মানাবে সেই তো নাই, অভিভাবকই তো নাই, আমার বিচার দেওয়ার জায়গা নাই। তো এই জায়গাটা আসলে সরকারের দেখা উচিত যে রেগুলেটরি অথরিটি অনতিবিলম্বে করা উচিত। কোড অমান্য করলে শাস্তি আছে, ভয়ঙ্কর শাস্তি, জেলও হতে পারে। এবং এই জেলগুলো বাংলাদেশে হয় না, কিন্তু বহু দেশেই হয়। বাংলাদেশে এখন এই জেল দেওয়ার লোক নাই। না, হয় না কেন? কারণ হলো অতি সম্প্রতি একটা খবর পড়লাম আমি, যে একটা এই সিঁড়ির রেলিংয়ের ভুল ডিজাইনের জন্য একটা ছোট বাচ্চা ওই রেলিংটা ধরে 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 উঠে পড়ে গেছে নিচে। একটা লিফটের টোটাল সেন্সর না থাকার জন্য একটা বাচ্চার হাত বা পা কেটে গেছে। এগুলো আমরা দেখি, বাংলাদেশেই ঘটতেছে, কিন্তু তার বিচার হয় না। কিন্তু এইটা যদি অন্য কোনো দেশ হতো, ওই লিফট কোম্পানি অথবা যেই আর্কিটেক্ট অথবা যেই ইঞ্জিনিয়ার অথবা যেই নির্মাতা ওই সিঁড়ি করেছিলেন, তাকে দায়বদ্ধতা নিতে হতো। তো দায়ের যে জায়গাটা, সেই জায়গাটায় 2টা বিষয় আছে। একটু আগে যে বলেছিলেন যে একটা শহরের মধ্যে আমরা যে স্টাইলে চলি, আমরা যখন নিয়ন্ত্রিত এলাকাতে যাই তখন আমরা একদম সিধা লাইন বাইরে যাই না। কারণ হলো আমরা জানি যে এখানে যদি আইন অমান্য করি তাহলে আমার শাস্তি হবে, প্রয়োগ হবে আইনের। তাহলে এই দায়ের জায়গাটা থেকে আইন প্রয়োগের একটা জায়গা আসতে হয়। দায় সবার, যিনি কর্তৃত্বে আছেন রাষ্ট্রের, ওনার যে এরকম দায়, আমি ভুল করলে আমাকে শাসন করা, বিচার করা, আমারও ঠিক ততটুকুই দায় যে আমাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে এর বাইরে না যাওয়া, আইনকে সমীহ করা, সম্মান করা। নিশ্চয়ই আপনার কাছে আরো একটু শুনবো, কিন্তু তার আগে জনাব খলিলুর রহমান, আপনার কাছে একটু আসতে চাই। আসলে আমরা পুরো আলোচনা জুড়েই শুধু নাগরিক জীবনের সমস্যাগুলোই অনেক বেশি আলোচনা করলাম, হয়তো আমরা প্রত্যেকেই নাগরিক জীবনের মধ্যেই আছি জন্য, কিন্তু গ্রামে এখনো যে আবাসন হচ্ছে সেটি হয়তো বহুতল নয়, সেটা টিনের ঘর বা আধা কাঁচা ঘর, সেখানেও আসলে এই স্বাস্থ্যকর বিষয়গুলো মনে রাখা জরুরি কিনা? ভালোই বলেছেন আপনি। কারণ হচ্ছে প্রশ্নটা না করলে হয়তো অসম্পূর্ণ থেকে যেত আমাদের এই আলোচনা। কারণ আমাদের শহরে যে পরিমাণ মানুষ আছে, শহরের বাইরেও একটা বিশাল জনগোষ্ঠী। এবং আমি আমাদের দেশে সব সেক্টরে অনেক হতাশা, কিন্তু হতাশার জায়গা থেকে একটা ভালো সুন্দর কথা বলতে চাই। সেটা হচ্ছে আমার এই জীবনের অভিজ্ঞতায় আমার একটা অবজারভেশন সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা সময়ে আমি যখন ছোট ছিলাম, সেটা 80-র দশকেই বলি, 80-র দশকে কিন্তু আমাদের জনগোষ্ঠীর একটা বিশাল অংশ যারা গ্রামাঞ্চলে থাকে, ইভেন উপশহরেও, তাদের কিন্তু স্যানিটারি হাইজিন বলে কিছু ছিল না। এটা আমরা যদি যারা একটু আমাদের বয়সী, যারা 50 পার হয়ে গেছেন, সবাই কিন্তু স্বীকার করবেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এখন কিন্তু আপনি গ্রামাঞ্চলে গেলে দেখবেন গ্রামে প্রায় 90% বাড়িতেই কিন্তু স্যানিটারি হাইজিনটা কিন্তু মোটামুটি তারা মেনটেন করতে পারছে। আরেকটা জিনিস হচ্ছে বিশুদ্ধ খাবার পানি। আমাদের এই আর্সেনিকের সমস্যা, বন্যা, সে নানান কারণে সুপেয় পানির একটা বিরাট সমস্যা প্রান্তিক লেভেলে আছে। কিন্তু এখন কিন্তু মানুষ বোঝে যে খারাপ পানি, সুস্থ থাকার জন্য ভালো পানি খেতে হবে। এবং এই জন্য কিন্তু সে এই স্যানিটারি হাইজিন এবং এই বিশুদ্ধ খাবার পানির সংস্থান, এটা কিন্তু তার নিজস্ব পরিসরেই নিজ তাগিদেই কিন্তু ব্যবস্থা করেছে। আর এর চেয়ে আরেকটু উন্নত থাকার জন্য যেটা দরকার, সেটা নাসির সাহেব বললেন। তার মানে হচ্ছে যে গ্রামের মানুষকে বা আমাদের সাধারণ মানুষকে আসলে যদি সেটা বোঝানো সম্ভব হয় যে এই বিষয়টি জরুরি এবং এটি এইভাবে করো, ওই দিক নির্দেশনাটা দিলে মানুষ নিজেও সেটা অ্যাডপ্ট করে। রাইট, আপনি ঠিকই বলেছেন। এবং এটা কিন্তু আপনি গ্রামে গেলে এখন দেখবেন। কিন্তু এর চেয়ে যেটা আরেকটু উন্নত যেটা আমি করতে চাই, ওই যে সমন্বিতভাবে, যে শুধু একটি বাড়ি না, পুরো একটি গ্রাম বা পুরো একটি শহর আমি স্বাস্থ্যকর করতে চাই, আমার বাসাটাও স্বাস্থ্যকর করতে চাই, সেক্ষেত্রে নাসির ভাই যেটা বললেন যে আমাকে সমন্বিত একটা
এর মধ্যে আসতে হবে। আর যেটা সবচেয়ে জরুরি, জবাবদিহিতা থাকতেই হবে। জবাবদিহিতা যতক্ষণ পর্যন্ত না থাকবেন এবং বিচার এবং সেই বিচারের প্রয়োগ যতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এই যতই বলি আমরা এই একটি সুন্দর সুস্থ দেহে সুস্থ মনে আমাদের জীবন চালনার জন্য আমরা একটি ভালো স্বাস্থ্যকর বাসস্থান নিশ্চিত পরিবেশ করতে আসলে পারবো পাবো না। না। এবং যতক্ষণ একই পর্যন্ত সাথে না করবো। মানে সুন্দর অবকাঠামের খুব দামি বাড়ি করেও আসলে লাভ নেই যদি নেই। আমাদের পারিবারিক মানে পারিপার্শ্বিক পরিস্থিতি বা পরিবেশটাও যদি সুন্দর না হয়। Exactly. নিশ্চয়ই আপনাকে অসংখ্য ধন্যবাদ কাজী গোলাম নাসির। আপনাকে দিয়ে এই আলোচনা শেষ করতে চাই। তারপরও যারা আসলে আমাদের এই কথা শুনছেন বা এই অনুষ্ঠান দেখছেন, যারা বাড়ি ইতোমধ্যেই বানানো শুরু করেছেন বা সামনে বানাবেন, তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? আমি একটু অন্য কথা থেকে আমি চলে আসি চট করে। সেটা হলো মাটি যখন নরম থাকে তখন তাকে যে কোনো রূপ দেয়া যায়। একদম এলিমেন্টারি স্কুলের যে বাচ্চাগুলো, সেগুলো হলো মাটি। আপনি ওখানে যদি শেখানো শুরু করেন যে এটা করা যায় না, এটুকু করতে হবে, এটুকু করতে পারবা না। আমাদের একটু বড় বয়সে কিন্তু অনেকেরই ছোটবেলায় একটা কার্টুন দেখতাম, মিনা। মিনা। ওই মিনা কার্টুন দেখা বাচ্চাদের উপরে বহু কিছু প্রভাব ফেলছে। নিশ্চয়ই আজকে আমাদের একেবারেই সময় শেষ। নিশ্চয়ই আরো একদিন শুনবো আপনাদের কথা। আমাদের এই আলোচনা শুরু হলো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই ভালো থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বিদায় নিচ্ছি। ক্রিডেন্স হাউজিং লিমিটেড ডিবিসি নিউজের বিশেষ আয়োজন থেকে। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।